হিউমিডিটি বা আর্দ্রতা নিয়ে এর আগে আমি এই ক্লাসটি যেখানে শেষ করেছিলাম আজকের ক্লাসটি তার পর থেকে শুরু করছি। আর এই ক্লাসটিতে আমরা চরম বা নিরপেক্ষ আর্দ্রতা এবং বিশেষ আর্দ্রতা সম্পর্কে ডিটেলসে জেনেছিলাম, তাই তো? আর আজকের ক্লাসে আমরা শুধুমাত্র আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব। তবে ক্লাস শুরুর আগে একটি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরুর বিষয়ে নোটিশ দিয়ে রাখি। তো যাদের এই নোটিশটি জানার প্রয়োজন নেই তারা এইটুকু অংশ স্কিপ করে যাও। ওকে, দেখো যে আগামীকাল থেকে মানে 2 জুন 2025 থেকে একটি নতুন অনলাইন এসএলএসটি জিওগ্রাফি নতুন অনলাইন কোচিং ব্যাচ শুরু হচ্ছে, যে ব্যাচে আমি 9, 10 এবং 11, 12 লেভেলের ভূগোল সিলেবাস 3 মাসের মধ্যে শেষ করে দেওয়ার কথা বলছি। ওকে, তো আমার কোচিংয়ে কিন্তু কোনো লাইভ ক্লাস হয় না, আমি রেকর্ডেড ক্লাসের লিঙ্ক শেয়ার করি হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং একটা লিঙ্ক 3 দিন অ্যাক্টিভ থাকে। 3 দিনের মধ্যে যতবার খুশি যে কোনো সময় ক্লাসটি দেখে নেওয়া যায়। আমি কিন্তু ক্লাসের কোনো নোটস দেই না, ক্লাস দেখে তোমার নিজেকেই নোটস তৈরি করে নিতে হবে। তবে যে ক্লাসে যে টপিক পড়াই ওই টপিক থেকে যা যা এমসিকিউ হতে পারে সেই এমসিকিউ এর পিডিএফ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো যদি কেউ কোচিং ব্যাচে জয়েন করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। আর যেহেতু তোমাদের পরীক্ষার জন্য সময় খুব কম, ফলে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই কয়েকদিনের মধ্যে কিন্তু ব্যাচে ভর্তি বন্ধ হয়ে যাবে। এবার আমরা দেখে নিই, চলো, যে এই আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি কি। ওকে, দেখো একটা উদাহরণ দিয়ে বলছি, খুব সহজে বুঝতে পারবে। ওকে, দেখো আমরা ভাত খাই, তুমিও ভাত খাও, তাই তো? মনে করো তুমি ম্যাক্সিমাম 100 গ্রাম ওজনের চালের ভাত খেতে পারো। 100 গ্রাম চালের ভাত খেতে পারো, ম্যাক্সিমাম 100 গ্রাম চালের ভাত খেলে তোমার পুরো পেট ভরে যায়, এর বেশি তুমি খেতে পারো না, এটাই তোমার ম্যাক্সিমাম ক্যাপাসিটি। ওকে, তো এবার মনে করো কোনো একদিন তুমি খেতে বসছো, তুমি খাচ্ছ, তো খাওয়ার মাঝখানে তোমার কোনো বন্ধু খুব ইমার্জেন্সি কোনো প্রয়োজন তোমাকে ডাকলো, তোমাকে খাওয়া শেষ না করেই বন্ধুর ডাকে সাড়া দিতে হলো, বন্ধুর ডাকে তোমাকে উঠে যেতে হলো, তোমার কিন্তু খাওয়া শেষ হয়নি। ওকে, তো যখন তুমি উঠে গেলে মনে করো তখন তুমি 60 গ্রাম চালের ভাত তুমি খেয়েছো, তাই তো? তাহলে 60 গ্রাম চালের ভাত তুমি খেয়েছো, তোমার কি পেট ভরেছে? ভরেনি, তাই তো? কত গ্রাম চালের ভাত খেলে পেট ভরতো? কি 100 গ্রাম চালের ভাত খেলে পেট ভরতো, তাই তো? তাহলে তুমি যে পরিমাণ খেয়েছো, ঠিক আছে, আর যত পরিমাণ খেলে তোমার পেট ভরে, এই দুটার যদি অনুপাত করি, তার মানে 60 অনুপাতকে আমরা ভাগ করি তো 60/100 যদি অনুপাত বের করি, তাহলে এই অনুপাতটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। মানে তুমি যে পরিমাণ খেয়েছো আর তুমি ম্যাক্সিমাম যত পরিমাণ খেতে পারো, এই দুটার যে অনুপাত, এই অনুপাতটাই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। এবার দেখো এটা বায়ুর ক্ষেত্রে কিভাবে প্রযোজ্য। ওকে, দেখো মনে করো আমি একটা নির্দিষ্ট আয়তনের বায়ু নিলাম, মনে করো আমি 1 ঘনমিটার, এটা মনে করো একটা 1 ঘনমিটার, আমি 1 ঘনমিটার বায়ু নিলাম, যে বায়ুর উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো বায়ুটার কি আয়তনটাও নির্দিষ্ট, তাই তো? আবার কি বায়ুটার উষ্ণতাও নির্দিষ্ট, তাই তো? 1 ঘনমিটার বায়ু, উষ্ণতা কত? 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো মনে করো এই 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই বায়ু ম্যাক্সিমাম মনে করো এই 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এই 1 ঘনমিটার বায়ু ম্যাক্সিমাম 50 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে। তার মানে কি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 50 গ্রাম জলীয় বাষ্প ধরে রাখার ক্যাপাসিটি কত? 50 গ্রাম, তাই তো? তাহলে ম্যাক্সিমাম এই 1 ঘনমিটার বায়ু 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 গ্রাম জলীয় বাষ্প ধরে রাখতে পারে, তাই তো? তার মানে কি এই বায়ুটা কি
এই 25°C উষ্ণতায় 1 ঘনমিটার বায়ু 50 গ্রাম জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়। তোমার যেরকম 100 গ্রাম চালের ভাত খেলে পেট ভরে, এখানেও ঠিক তাই 50 গ্রাম জলীয় বাষ্প দিয়ে বায়ুটা সম্পৃক্ত হয়। ওকে, এবার দেখা গেল যে এই বায়ুতে জলীয় বাষ্প আছে 40 গ্রাম। ওকে, তাহলে বায়ুটার জলীয় বাষ্প ধারণ করার ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত? 50 গ্রাম। তাহলে এইটুকু বায়ু 25°C উষ্ণতায় 1 ঘনমিটার বায়ু 50 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে, কিন্তু এই 25°C উষ্ণতাতে এই 1 ঘনমিটার বায়ুতে মাত্র 40 গ্রাম জলীয় বাষ্প আছে। ওকে, তার মানে এই যে আছে, যে পরিমাণটা আছে, ওকে, আর যে পরিমাণটা থাকলে পরে বায়ুটা সম্পৃক্ত হবে। ওকে, তো যে পরিমাণটা আছে আর যে পরিমাণটা থাকলে পরে বায়ুটা সম্পৃক্ত হবে, এই দুটার অনুপাতই হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। ক্লিয়ার? তার মানে আমরা অনুপাত কি করে ভাগ করে বের করি? তার মানে 40 বাই কত? 50। এই তো। তাহলে দেখো, আর আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়। খুব ভালো করে প্রশ্ন হতে পারে কিন্তু, আপেক্ষিক আর্দ্রতা শতকরা হারে প্রকাশ করা হয়। তাহলে এই বায়ুটার আপেক্ষিক আর্দ্রতা কত হবে? 25°C উষ্ণতায় এই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হবে? তাহলে শতকরা হারে প্রকাশ করা মানে কি, আমরা কি করব? এটাকে 100 ইন্টু করব, তাই তো, ইন্টু 100। তাহলে কাটাকাটি করলে কত? কাটাকাটি করলে 2 সমান কত? 80% বা 80%। তাহলে এই বায়ুটার 1 ঘনমিটার বায়ু 25°C উষ্ণতায় আপেক্ষিক আর্দ্রতা কত? 80%। ওকে, মনে রাখবে এখানে যদি কাটাকাটি করে দশমিক আসতো, তো আপেক্ষিক আর্দ্রতা কিন্তু দশমিকে প্রকাশ করা হয় না। আপেক্ষিক আর্দ্রতা সবসময় পূর্ণ মানে প্রকাশ করা হয়। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? এর উত্তরে আমরা বলতে পারি, দেখো, যে কোনো নির্দিষ্ট উষ্ণতায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে এবং ওই উষ্ণতায় ওই পরিমাণ বায়ুকে সম্পৃক্ত করার জন্য যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন, এই দুইয়ের অনুপাতকেই বলা হয় আপেক্ষিক আর্দ্রতা। ওকে, তো মনে রাখবে এই আপেক্ষিক আর্দ্রতার ব্যবহারিক প্রয়োগ সবচেয়ে বেশি। আমরা 3 রকম আর্দ্রতার কথা জানি, তাই তো, বিশেষ আর্দ্রতা, চরম আর্দ্রতা আর আপেক্ষিক আর্দ্রতা। এই 3টার মধ্যে আপেক্ষিক আর্দ্রতার ব্যবহারিক প্রয়োগ বা গুরুত্ব সবচেয়ে বেশি। আমরা খবরের কাগজে বা নিউজ বুলেটিনে যে আর্দ্রতার কথা শুনি বা পড়ি, এই সবই কিন্তু এই আপেক্ষিক আর্দ্রতা। এবার দেখো, এই আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়ের সূত্র কি হতে পারে? দেখো, তাহলে আপেক্ষিক আর্দ্রতা সমান সমান কি হতে পারে? যে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বাই ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ ইন্টু 100। যেহেতু শতকরা এককে প্রকাশ করা হয়, শতকরা হারে প্রকাশ করা হয়, এই জন্য 100। এই তো। তাহলে এভাবে আমরা কোনো বায়ুর আপেক্ষিক আর্দ্রতা প্রকাশ করতে পারি। তাই তো। ধরো যদি এরকম প্রশ্ন থাকে, একটা প্রশ্ন দেখো, যে ধরা যাক 20°C উষ্ণতায় 1 ঘনমিটার বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 24 গ্রাম। ওকে, কিন্তু বর্তমানে ওই বায়ুতে 12 গ্রাম জলীয় বাষ্প উপস্থিত আছে। ঠিক আছে, তাহলে 1 ঘনমিটার বায়ুতে 20°C উষ্ণতায় ম্যাক্সিমাম কতটা জলীয় বাষ্প থাকতে পারে? কত? 24 গ্রাম। কিন্তু আছে কত গ্রাম? 12 গ্রাম। তাহলে ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত হবে? ওকে, তাহলে খুব সহজ। তাহলে বসাবো আমরা কি? তাহলে প্রথমে কি বসাবো? যে ওই নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ কত আছে? 12 গ্রাম জলীয় বাষ্প আছে, তাই তো। বাই কি? ওই উষ্ণতায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় বাষ্পের পরিমাণ। তাহলে কতটা দিলে সম্পৃক্ত হয়? ধারণ ক্ষমতা মানেই সম্পৃক্ততা। কত? 24 গ্রাম। তাহলে 12/24 ইন্টু কত? ইন্টু 100। তাহলে যদি কাটি 2, এটা কাটলে 50। তার মানে ওই বায়ুটার আপেক্ষিক আর্দ্রতা কত? 50%। আবার দেখো, এই যে এখানে নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ, তাহলে এই যে এটাকে আমরা কি বলতে পারি? আবার আগের ক্লাসে দেখেছো
কোনো একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে তাকে কি বলে, কি চরম আর্দ্রতা বলে। তাহলে আমরা কি এইটার পরিবর্তে পুরোটা মুছে দিয়ে শুধু এখানে যদি লিখি চরম আর্দ্রতা, তাই তো, চরম আর্দ্রতা, আর্দ্রতা বাই কি বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ ইন্টু 100, তবু কিন্তু এই সূত্রটা হবে। এবার আমরা দেখে নিয়ে চলো যে এই আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কি কি বিষয়ের উপর নির্ভর করে। ওকে, দেখো আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ মূলত দুটো বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে জলীয় বাষ্পের পরিমাণ, মানে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, আর হচ্ছে বায়ুর উষ্ণতা। ওকে, তো এই আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার কি সম্পর্ক, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক আর্দ্রতার সাথে উষ্ণতার সম্পর্ক কি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে বায়ুর উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে না কমবে। ওকে, বা বায়ুর উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে না কমবে, কি সম্পর্ক। ওকে, দেখো আমি একদম উদাহরণ দিয়ে বলছি, দেখো কিরকম। দেখো তাহলে এই যে আগে যেটা বলছিলাম 1 ঘনমিটার বায়ু আছে, উষ্ণতা কত 25 ডিগ্রি সেলসিয়াস, ওই বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কত আছে 40 গ্রাম, তাই তো। তো বায়ুটা ম্যাক্সিমাম কতটা জলীয় বাষ্প ধারণ করতে পারে 50 গ্রাম, তাই তো। তাহলে এই বায়ুর কি বলছিলাম যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত 80%, তাই তো। এবার মনে করো এই বায়ুটার উষ্ণতা বাড়লো, উষ্ণতা বেড়ে মনে করো 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস হলো। জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু স্থির একই আছে, জলীয় বাষ্পের পরিমাণ 40 গ্রামই আছে। ওকে, জলীয় বাষ্পের পরিমাণটা স্থির, বাইরে থেকে নতুন করে জলীয় বাষ্প আসেনি, শুধু কি হয়েছে, শুধু উষ্ণতাটা বেড়ে 25 থেকে 30 হয়েছে। তাহলে এই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কি একই থাকবে, না কমবে না বাড়বে? দেখো আমি কি বলছি, জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু একই আছে, শুধু উষ্ণতাটা বেড়েছে। তাহলে কি হবে দেখো, এবার উষ্ণতা বাড়লে কি হয়, উষ্ণতা বাড়লে আমরা কি জানি, বায়ু কি আয়তনে প্রসারিত হবে, তাই কি না। তাহলে যে এই বায়ুটা 1 ঘনমিটার ছিল 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এই বায়ুর যখন আয়তন বাড়লো, মানে উষ্ণতা 30 ডিগ্রি সেলসিয়াস হলো, তাহলে বায়ুর আয়তন কি 1 ঘনমিটার থাকবে, থাকবে না, কি হবে 1 ঘনমিটারের চেয়ে আয়তনে বড় হবে। তাহলে বায়ু আয়তনে বড় হলো, তাহলে বায়ু আয়তনে বড় হলে এর কি হবে, জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা বেশি হবে, তাই কি না। তাহলে যখন 1 ঘনমিটার ছিল তার ধারণ করার ক্ষমতা কত ছিল 50 গ্রাম, তাই তো। এবার উষ্ণতা বাড়ার জন্য বায়ুর আয়তন বাড়লো, তাহলে ধারণ ক্ষমতাটাও বাড়বে। তো দেখা গেল এই 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হওয়াতে যে এই বায়ুটার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হয়ে গেল মনে করো 75 গ্রাম। তাহলে আগে ছিল 50 গ্রাম, হয়ে গেল 75 গ্রাম। তাহলে আয়তনে বড় হওয়ার জন্য এই বায়ুটা এবার 75 গ্রাম জলীয় বাষ্প ধারণ করতে পারে, ঠিক আছে। তাহলে এবার কি হবে, তাহলে এবার যদি বের করি, তাহলে এই সূত্রে যদি বের করি আপেক্ষিক আর্দ্রতা, তাহলে কি হবে দেখো, তাহলে 40 গ্রাম বাই কত 75 গ্রাম ইন্টু 100। ওকে, কাটাকাটি করি, আমি সময় কম লাগার জন্য আগেই করে রেখেছি। তাহলে 3 দিয়ে 25 দিয়ে কাটলাম 3, 25 দিয়ে কাটলাম 4, এবার 4কে 40 দিয়ে গুণ করলাম কত 160, তাই তো। তাহলে নিচে 3, 160/3, এবার 160কে 3 দিয়ে ভাগ করলে কত হয় দেখো 53.333, আরো 3 হতেই থাকবে। ওকে, এবার তাহলে এর আপেক্ষিক আর্দ্রতা কত হবে দেখো, কি বলেছিলাম যে আপেক্ষিক আর্দ্রতা কি দশমিকে প্রকাশ করা হয় না, সবসময় পূর্ণ মানে প্রকাশ করা হয়। তাহলে এটা কত হবে 53%। তাহলে এই বায়ুটার আপেক্ষিক আর্দ্রতা কত 53%। তাহলে দেখো, তাহলে যখন বায়ুর উষ্ণতা ছিল কত 25 ডিগ্রি সেলসিয়াস, তখন এর আপেক্ষিক আর্দ্রতা কত ছিল 80%, তাই তো। আবার উষ্ণতা যখন বেড়ে কত 30 ডিগ্রি সেলসিয়াস হলো, তখন আপেক্ষিক আর্দ্রতা কত হলো 53%। ক্লিয়ার। দেখো জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু একই আছে, কত 40 গ্রামই আছে, কিন্তু আপেক্ষিক আর্দ্রতা কি হলো, উষ্ণতা কম থাকার সময় কি বেশি ছিল, উষ্ণতা বাড়ার ফলে কি আপেক্ষিক আর্দ্রতা কমেছে, তাই তো। তাহলে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে কি আপেক্ষিক আর্দ্রতা কি হবে, যে উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে এবং উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে, তাই তো। তাহলে আপেক্ষিক আর্দ্রতা আর উষ্ণতার মধ্যে কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক, তাই তো, ব্যস্তানুপাতিক। এবার দেখো এই বায়ুর উষ্ণতা যদি হ্রাস পায়,
তাহলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কেমন হয় দেখো দেখো মনে করো এই যে 1 ঘনমিটার বায়ু আছে, 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা 1 ঘনমিটার বায়ু আছে। এবার এই বায়ুর উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে কমে মনে করো হয়ে গেল 20 ডিগ্রি সেলসিয়াস, তাহলে উষ্ণতা কমলো, তাই তো? জলীয় বাষ্প পরিমাণ কিন্তু স্থির, জলীয় বাষ্প 40 গ্রামই আছে, শুধু উষ্ণতাটা কমে গেল, তাই তো? এবার উষ্ণতা কমলে, বায়ুর উষ্ণতা কমলে এই যে বায়ুর আয়তন 1 ঘনমিটার ছিল, বায়ুর আয়তন কি 1 ঘনমিটারই থাকবে? থাকবে না তো, তাই কি না? কেন? কারণ আমরা জানি উষ্ণতা হ্রাস পেলে কি বায়ু আয়তনে কি সংকুচিত হয়, তাই তো? তাহলে বায়ু, এই বায়ুটার আয়তন কি হবে তখন? আরো 1 ঘনমিটারের চেয়ে কি ছোট হয়ে যাবে, তাই তো? তাহলে এর যে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আগে ছিল, যখন 25 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন কত ছিল? 50 গ্রাম। এইবার যখন বায়ুটা উষ্ণতা 25 থেকে কমে 20 ডিগ্রি হলো, বায়ুটা আয়তনে ছোট হয়ে গেল, তখন কি তার জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা 50 গ্রামই থাকবে? থাকবে না তো। কেন? জায়গা কম, ছোট হয়েছে তো। তো এবার জায়গা ছোট হওয়াতে বা বায়ু সংকুচিত হওয়াতে মনে করো যে এই বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা হলো 40 গ্রাম। ক্লিয়ার? তাহলে আছে কত গ্রাম? 40 গ্রাম, তাই তো? ধারণ করার ক্ষমতা কত গ্রাম? 40 গ্রাম। তাহলে এর যদি আমরা কি করি, এর যদি আমরা আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় করি তাহলে কি হয় দেখো, তাহলে আছে কত? 40 গ্রাম। ম্যাক্সিমাম ধারণ করার ক্ষমতা কত? 40 গ্রাম ইন্টু কত? 100, তাই তো? তাহলে এই 40 সমান সমান কত? 100%। ক্লিয়ার? তার মানে কি হলো দেখো, যে উষ্ণতা কমলে কি হলো? জলীয় আপেক্ষিক আর্দ্রতা বাড়লো। জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু একই আছে, জলীয় বাষ্পের পরিমাণ স্থির, কিন্তু উষ্ণতা কমলে কি আপেক্ষিক আর্দ্রতা কি? উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। তাহলে হলো ব্যস্ত সম্পর্ক, তাই তো? যে উষ্ণতা বাড়লে আপেক্ষিক আর্দ্রতা কমে, উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে। ওকে, তো এখান থেকে যদি প্রশ্ন জিজ্ঞেস করি কিরকম দেখো, যে যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ স্থির থাকে তাহলে দিনের কোন সময়ে বায়ুতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি হবে? বুঝতেই পারছো কোন সময়ে? কোন সময়ে? ভোরবেলায়, তাই তো? ভোরবেলায় উষ্ণতা সবচেয়ে কম থাকে, এই জন্য দিনের মধ্যে ভোরবেলায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি হবে। আর যদি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ স্থির থাকে তাহলে দিনের কোন সময় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি হবে? কোন সময়? বুঝতেই পারছো, দুপুর 2টার সময়, তাই কি না? দুপুর 2টার সময় উষ্ণতা সবচেয়ে বেশি থাকে, ফলে ওই সময় কি হবে? আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে কম হবে। এবার দেখো যে জলীয় বাষ্পের উপর আপেক্ষিক আর্দ্রতা কিভাবে নির্ভর করে। দেখো দেখো যদি বায়ুর উষ্ণতা স্থির থাকে, বায়ুর উষ্ণতাটা স্থির, ঠিক আছে? কি বলছি? বায়ুর উষ্ণতা স্থির, সেই অবস্থায় যদি বায়ুতে জলীয় বাষ্পের যোগান বৃদ্ধি পায়, মনে করো এখানে 40 গ্রাম জলীয় বাষ্প আছে, ছিল 25 ডিগ্রি উষ্ণতায়, এবার বায়ুর উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াসই আছে, বাইরে থেকে আরো জলীয় বাষ্প এই বায়ুতে প্রবেশ করলো, তাই তো? তো যদি জলীয় বাষ্প আরো বায়ুতে আসে, উষ্ণতা যদি স্থির থাকে তাহলে আপেক্ষিক আর্দ্রতা বাড়বে। ক্লিয়ার? তাহলে উষ্ণতা স্থির থাকলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত বেশি হবে, ওই বায়ুর আপেক্ষিক আর্দ্রতা তত বেশি হবে। ওকে, আর উষ্ণতা স্থির থাকলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ যত কম হবে, আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও তত কম হবে। এবার দেখো যে পৃথিবীর কোন অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিরকম। দেখো যে পৃথিবীতে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি হয় এই নিরক্ষীয় অঞ্চলে। ওকে, দেখো এখানে কিন্তু তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, তো নিরক্ষীয় অঞ্চলে তো উষ্ণতা বেশি, তো আমরা জানি উষ্ণতা বাড়লে কি আপেক্ষিক আর্দ্রতা কমে, তাই তো? কিন্তু নিরক্ষীয় অঞ্চলে উষ্ণতা যেমন বেশি তেমনি কি হয়, উষ্ণতা বেশি তেমনি কি নিরক্ষীয় অঞ্চলে প্রচুর বাষ্পীভবন ঘটে, তাই কি না? প্রচুর বাষ্পীভবন ঘটে, ফলে কি নিরক্ষীয় অঞ্চলে বায়ুতে জলীয় বাষ্পের যোগান বৃদ্ধি পায়, এই জন্য নিরক্ষীয় অঞ্চলে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি। ওকে, আবার এই উপক্রান্তীয় অঞ্চলে কিন্তু আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম। কেন কম? কারণ দেখো যে নিরক্ষীয় অঞ্চল থেকে এই উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা কোনো কোনো সময় বেশি হয়ে যায়, তাই কিনা? উপক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা বেশি, কিন্তু নিরক্ষীয় অঞ্চলের মতো কি উপক্রান্তীয় অঞ্চলে বাষ্পীভবন অত হয় না, তাই তো? ফলে নিরক্ষীয় অঞ্চল থেকে কি উপক্রান্তীয় অঞ্চলে কি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কম, তাই তো? আবার মেরু
মেরু অঞ্চলে কিন্তু আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি। দেখো, বায়ুতে বাষ্পের পরিমাণ কম, মেরু অঞ্চলে কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বেশি। কেন বেশি? কারণ মেরু অঞ্চলে কি বায়ুর উষ্ণতা কি খুবই কম, আর আমরা কি জানি উষ্ণতা যত কম হয় তত কি আপেক্ষিক আর্দ্রতা বেশি হয়, তাই তো? তাহলে কি দাঁড়ালো দেখো, যে এই নিরক্ষীয় অঞ্চল থেকে এই উপক্রান্তীয় অঞ্চলের দিকে যত যাওয়া যাবে কি আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তত কম হবে, তাই তো? নিরক্ষীয় অঞ্চল থেকে উপক্রান্তীয় অঞ্চলের দিকে যত যাওয়া যাবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তত কম হবে। আবার উপক্রান্তীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলের দিকে যত যাওয়া যাবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ তত বাড়তে থাকবে। ক্লিয়ার? আর আমরা একটা বিষয় খুব ভালো করেই জানি যে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত, এটা কিন্তু প্রশ্ন হয়। তাহলে সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হচ্ছে কত? 100%। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার দেখা হবে পরের ক্লাসে।